সংক্রামক এবং জটিল নানান রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাসায় ফেরা মানুষের সংখ্যা হয়তো কম নয়, কিন্তু সেসব মারাত্মক রোগের জীবাণু চারপাশে আরও অসংখ্য মানুষের মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা তার চেয়েও অনেক বেশি, যার কারণ বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়া শত শত হাসপাতালের বিপুল পরিমাণ চিকিৎসা বর্জ্যের রমরমা এক বাণিজ্য। বিশেষজ্ঞরা বলছেন এই অবস্থা রাজধানীকে পরিণত করেছে সর্বোচ্চ সংক্রমণের ঝুঁকিতে থাকা এক নগরীতে। আজ উন্মোচনে দেখাতে চাই চিকিৎসা বর্জ্যের অব্যবস্থাপনার সেই ভয়াবহ চিত্র এবং কারা কিভাবে জড়িয়ে পড়ছে বিপজ্জনক এই বাণিজ্যে। সঙ্গে আছি আমি মাজহার মিলন। চকবাজারের চকচকে এসব খেলনা কিংবা নিত্য ব্যবহার্য এমন সব গৃহস্থালী প্লাস্টিক পণ্য আমাদের জীবনের নিত্যসঙ্গী হয়ে উঠেছে বহুদিন ধরে। এমন সব পণ্য এবং সেগুলোর কাঁচামালের খুব বড় যোগান আসে রাজধানীর ইসলামবাগ এলাকা থেকে। সেখানকার কয়েকটি কারখানা ঘুরে কাঁচামালের উৎস সম্পর্কে জানার চেষ্টা করেছি আমরা ব্যবসায়ী পরিচয়ে। সরু সব গলিপথ জুড়ে কোনটা কারখানা কোনটা বসতবাড়ি বোঝা মুশকিল। এমনই এক ফ্যাক্টরিতে খেলনা বানানোর কাজ চলছিল ধিমে তালে। যে দানাদার প্লাস্টিক গুঁড়া থেকে খেলনা তৈরি হচ্ছিল সেগুলো সম্পর্কে সতর্ক করলেন এখানকার কর্মীরাই। এটা কি এই যে সিরিঞ্জের স্ক্রিন দিয়ে যেটা বানায় সেটা? এটা আপনারা কি বানান? আমরা খেলনা বানাই। আর এই যে বাচ্চাদের বাটি আছে, তারপর আপনার ওই যে ছোট বালতি আছে, এগুলা। এমন অনেক খেলনা কিংবা নিত্য প্রয়োজনীয় প্লাস্টিক সামগ্রী তৈরির কারখানা ঘুরে আমরা অবশেষে এই ফলের ঝুড়ি বানানোর ঘরে পৌঁছাই, যাদের সঙ্গে চিকিৎসা বর্জ্য থেকে পাওয়া প্লাস্টিকের ব্যবসা করার প্রস্তাব দেয়া হয়। আপনি যে মালটা আছে সিরিজটা, হ্যাঁ, আপনার এই মালটা কি দানা না? হ্যাঁ, আপনার মালটা দিয়ে ডাইরেক্ট এই দানাটা হবে, এটা লাল, ওটা হইব পানি কালার। এই পানি কালার হইলে মালটা এক ব্যাগ মালার দাম হইব 2800 টাকা। সিরিজের মাল এনে আছে। কি কি বানানো ওটাতে আপনারা? ওটা দিয়ে এই মালও চলবে, সমস্যা নাই, এই মালও চলবে। সিরিজের মালটা দিয়ে এই মালটা চলবে, সিরিজের মালটা ভালো কাজে লাগবে, সমস্যা নাই। এবার আমরা ইসলামবাগের পুরো এলাকা জুড়ে স্তূপ করে রাখা বিপুল বর্জ্যের মধ্যে খুঁজতে থাকি ঠিক কোন কোন ধরনের বর্জ্য থেকে তৈরি হচ্ছে প্লাস্টিকের সব পণ্য। পাহাড় সম এই বর্জ্যের ভেতরে হঠাৎ আমাদের চোখ আটকে যায় খোলা এবং বস্তাবন্দি এসব চিকিৎসা বর্জ্যের উপরে। স্যালাইন ব্যাগ, সিরিঞ্জ, গুরুতর অসুস্থ রোগীর ক্যাথেটার থেকে শুরু করে সচরাচর দেখা যায় না এমন সব চিকিৎসা সরঞ্জামের সবই আছে এসব বস্তায়। খোলা রক্তমাখা এসব বর্জ্যের দুর্গন্ধে পুরো এলাকায় টিকে থাকা দায়। বৃষ্টি, পানি, কাদায় যা ছড়িয়ে পড়ছে আশেপাশের সবখানে। ইসলামবাগের এই জায়গাটিতে আমরা যা দেখতে পাচ্ছি, খোলা অবস্থায় একেবারেই নানান ধরনের রোগবালাইয়ে ব্যবহার করা নানান হাসপাতালের সব বর্জ্য এখানে এসে স্তূপ করে পড়ে আছে। ঠিক পাশেই খালি হাতে এসব বিপজ্জনক চিকিৎসা বর্জ্য আলাদা এবং কাটাকাটি করছিলেন এই নারী। কত শত রোগের জীবাণু এসব বর্জ্যের ভেতর রয়েছে, সেগুলোর সংস্পর্শে আসা কতটা বিপদের সে সম্পর্কে কোনো ধারণাই নেই তার। আপনার রোগ বালাই হলে জীবাণুবাহী এসব বর্জ্যের দরদাম সম্পর্কেও ধারণা পাওয়ার চেষ্টা করি আমরা। ইসলামবাগের এই নামাপাড়া এলাকা জুড়ে একটার পর একটা আঁকাবাঁকা গলিপথে এমন শত শত ঘর চোখে পড়বে, যেখানে অসংখ্য নারী পুরুষ সামান্যতম নিরাপত্তা ছাড়াই কাজ করে যাচ্ছেন ছোট বড় জটিল থেকে শুরু করে সংক্রামক কিংবা মরণব্যাধির চিকিৎসায় ব্যবহৃত এসব চিকিৎসা পণ্যের বর্জ্য নিয়ে। এগুলো করলে তো অনেক রোগবালাই হওয়ার কথা, সেই রোগবালাইয়ের ভয় নাই? এখন কেউ হয় না এই কাজ করে, এখন কেউ অসুস্থ হয় না। বাছাইয়ের কাজ শেষে এসব বর্জ্য কাটিং মেশিনে দেয়া হচ্ছে জীবাণুমুক্ত করার উপযুক্ত কোনো প্রক্রিয়া ছাড়াই। টনকে টন বর্জ্য বিপজ্জনক জীবাণুবাহী হিসেবেই টুকরো টুকরো প্লাস্টিক কাঁচামালে রূপান্তরিত হচ্ছে নতুন করে নতুন নিত্য ব্যবহার্য সামগ্রী বানানোর জন্য।
ইসলামবাগ এবং আশেপাশের এলাকায় চিকিৎসা বর্জ্যের এমন শত শত গুদামঘর এবং কাটিং কারখানা থেকে বস্তাবন্দি বর্জ্য জমা হচ্ছে আর এক ধাপের ব্যবসায়ীদের কাছে, যাকে স্থানীয়রা জানেন কাউন্টার হিসেবে। অবশ্য এসব কাউন্টারের মালিকদের অনেকেরই পুরো নেটওয়ার্ক রয়েছে চিকিৎসা বর্জ্য সংগ্রহ থেকে শুরু করে শেষ ধাপে প্লাস্টিক পাউডার তৈরির কারখানা পর্যন্ত। প্রতিদিন শত শত টন বর্জ্যের কোটি টাকার বাণিজ্য চলে এক একটি কাউন্টারে। কয় টন করে মাল আসে আনুমানিক? 10 টন 15 টন প্রতিদিন 10 টন 15 টন প্রতিদিন। কি সপ্তাহে ধরেন 4টা 5টা গাড়ি, সপ্তাহে 4টা 5টা গাড়ি আসে 10 টন 15 টন করে। কালকে 133 বস্তা যাচ্ছে পিসকারি, 133 বস্তা পিসকারি মানে সিরিঞ্জ একদিনেই। এমন সব কাউন্টার থেকে কাটিং পিস অর্থাৎ টুকরো প্লাস্টিক যায় মোল্ডিং মেশিনে। বিশাল সব গোডাউনে জমা হওয়া টুকরোর বস্তাগুলো দিনরাত এমন সব মেশিনে গলিয়ে ছোট্ট দানায় পরিণত হয়, যাকে ব্যবসায়ীরা চেনেন পাউডার হিসেবে। প্রতিদিন এক একটি পাউডার কারখানা থেকে শত শত বস্তা প্লাস্টিক কাঁচামাল বের হয়ে ছোটখাটো থেকে নামি দামি সব প্লাস্টিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। কিন্তু রোগ সংক্রমণ এবং স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে বিশ্বজুড়ে স্বীকৃত চিকিৎসা ব্যবস্থাপনার সুস্পষ্ট নীতিমালা করা হয়েছে। 2008 সালে যে আইন করা হয়েছে বাংলাদেশেও, সেই আইনে বলা হয়েছে বিশেষ ব্যবস্থায় অপসারণের মাধ্যমে এসব চিকিৎসা বর্জ্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে 5 ধাপে পরিশোধনের ব্যবস্থা করতে হবে। প্লাস্টিক কিংবা রাবার জাতীয় পণ্যের ক্ষেত্রে অবশ্যই কয়েক ধাপে রাসায়নিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত করে তারপর তা রিসাইকেল করার জন্য নির্দিষ্ট তাপমাত্রায় গলিয়ে কাঁচামাল হিসেবে প্রস্তুত করতে হবে। কিন্তু ইসলামবাগে যে ভয়াবহ অস্বাস্থ্যকর পরিবেশে এসব চিকিৎসা বর্জ্য জীবাণুমুক্ত করার কোনো ব্যবস্থা ছাড়াই প্লাস্টিক কাঁচামাল হিসেবে বাজারে ছেড়ে দেয়া হচ্ছে, তাতে প্রত্যেক ধাপে যুক্ত মানুষের স্বাস্থ্য ঝুঁকি কোথায় গিয়ে ঠেকছে তা দেখার কেউই নেই। এখন প্রশ্ন হলো, প্রতিদিন এত টনকে টন চিকিৎসা বর্জ্যের যোগান আসছে কোথা থেকে? ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বহির্বিভাগে প্রায় 6,000 রোগীর আনাগোনা এখানে, ভেতরে সার্বক্ষণিক চিকিৎসার আওতায় 4,200 রোগী। আরও এমন হাজার হাজার রোগী প্রতিদিন আনুমানিক 6 থেকে 7 টন বর্জ্য তৈরি করছে। সাধারণ সব বর্জ্যের সঙ্গে রয়েছে স্পর্শকাতর এবং বিপজ্জনক চিকিৎসা বর্জ্য। সেসবের মধ্যে রয়েছে চিকিৎসা ক্ষেত্রে যেসব সরঞ্জাম অর্থাৎ স্যালাইন, ইনজেকশন, সিরিঞ্জ, তুলা, প্যাথোলজির ক্ষেত্রে ব্যবহৃত টিউব সহ হাজারো সরঞ্জাম থেকে শুরু করে অস্ত্রোপচারের পর ফেলে দেয়া মানব শরীরের অংশবিশেষও। হাসপাতাল থেকে বের হওয়া মোট বর্জ্যের অন্তত 15% এই চিকিৎসা বর্জ্য, পরিমাণ প্রতিদিন 1 টনের আশেপাশে। এসব বর্জ্যের ব্যবস্থাপনা কিভাবে হয় তা জানতে আমরা কথা বলি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আশরাফুল আলমের সঙ্গে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে বিভিন্ন হাসপাতাল ব্যবস্থাপনা নিয়ে প্রশিক্ষণের সঙ্গেও যুক্ত তিনি। আমরা আমাদের যে এখানে যে লোকাল স্টেশন আছে সেই পর্যন্ত যখন আমরা সেগ্রিগেট করে দিই, দেন সিটি কর্পোরেশন নির্ধারিত যারা আছেন ক্লিনিক্যাল বর্জ্যের জন্য একজন এবং সাধারণ বর্জ্যের জন্য তারা সাধারণত ওখান থেকে নিয়ে যায়। আমরা জানতে পারি বেসরকারি সংস্থা প্রিজম চুক্তি অনুযায়ী চিকিৎসা বর্জ্য হাসপাতালের নির্দিষ্ট স্থান থেকে সংগ্রহ করে সেসবের নিরাপদ ব্যবস্থাপনা করার কথা, কিন্তু আসলেই কি সেগুলো প্রিজম পর্যন্ত পৌঁছায়? আমরা অনুসন্ধানে নামি কোথায় যাচ্ছে এসব বিপজ্জনক বর্জ্য। ডেলি কতটুকু করে বাইরে হয়? 1 গ্রাম করে বাইরে হয়। আরে এত বড় মেডিকেলে কি 1 গ্রাম বাইরে হয়? হাসপাতালের মূল গেটের পাশেই বর্জ্য রাখার এই ঘরে নিজেদের পরিচয় লুকিয়ে চিকিৎসা বর্জ্যের ক্রেতা হিসেবে যাই আমরা। দেখা গেল সিটি কর্পোরেশন যাদের সঙ্গে সাধারণ বর্জ্য অপসারণের চুক্তি করেছে তাদের লোকজনই চিকিৎসা বর্জ্যের বিভিন্ন অংশের বাছাই করছে। সিরিঞ্জ, স্যালাইন থেকে শুরু করে সবই আছে এখানে। জানতে চাই তাদের কাছে আসা বিপজ্জনক এসব বর্জ্যের গন্তব্য কোথায়। একসময় এসব পণ্য তাদের কাছ থেকে কিনতে চাই আমরা। এই ব্যক্তির কাছ থেকে হাসপাতালে সাধারণ বর্জ্য অপসারণের জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠানের মালিকের নম্বর নেই আমরা। তাদের কাছ থেকে ঠিকানা জেনে হাজারীবাগের গুদামে গিয়ে হাজির হই। ঢাকা মেডিকেল কলেজ ছাড়াও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার 7টি হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠানের সাধারণ বর্জ্য সরানোর কাজ পেয়েছেন তিনি। আপনি মেডিকেল ওয়েস্টেজ কতটুকু পান? মেডিকেল ওয়েস্টেজ কত, তাও 1800-900 কেজি। ঢাকা মেডিকেল কলেজে কি আপনার ধারণা যে 800-900 কেজি ওয়েস্টেজ আসে?
বেশি হবে কিসের জন্য? ওইটার যারা ওই যে খাবার দাবারের যে সাধারণ ময়লাটা আছে না, ওইটার ভিতরে অনেক মাল চলে যায়। বুয়ারা 5টা স্যালাইনের বক্স আর সিরিঞ্জ মিলে 2 কেজি বোতল বা 5 কেজি আইনা মনে করেন একটা নাই। তার কাছে সরাসরি চিকিৎসা বর্জ্য কেনার প্রস্তাব দেই আমরা। হাবিব পরামর্শ দেন উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বড় বিভিন্ন হাসপাতাল থেকে যারা চিকিৎসা বর্জ্য সরান সেখানে যোগাযোগ করার। ওখানে রব নামে একজনে পঙ্গুর সামনে ও কালেক্ট করে, আর ওদিকে আছে যে ইব্রাহিম নামে একজনে, ওরা। তবে আমাদের সন্দেহ ছিল ঢাকা মেডিকেলের চিকিৎসা বর্জ্য চুক্তি অনুযায়ী প্রিজমের কাছে যায় না। সব বর্জ্য সিটি কর্পোরেশনের এই গাড়িতে তোলার পর সেটি কোথায় যায় অনুসরণ করতে থাকি। ঢাকা মেডিকেল কলেজ থেকে বের হয়ে গাড়ি মাতুয়াইলের দিকে যাওয়ার কথা থাকলেও রওনা হয় উল্টা দিকে। অবশেষে ধানমন্ডির জিগাতলা হয়ে রায়েরবাজার পেরিয়ে বর্জ্যের গাড়িটি বেড়িবাঁধে পৌঁছায়। একসময় তারা বুঝতে পারে আমরা অনুসরণ করছি। গাড়ি থামিয়ে ড্রাইভার এবং অন্য ব্যক্তি সরে যায়। সর্বশেষ গত 1 ঘন্টা ধরে এই ভ্যানটি এখানে এসে দাঁড়িয়ে আছে, তারা আমাদের উপস্থিতি টের পেয়েছে। কয়েক ঘন্টা অপেক্ষার পর আবারও স্টার্ট দেয় গাড়ি। ঠিকাদার হাবিবের গুদামের কাছাকাছি অন্য আরেকটি গুদামে গাড়িটি লুকিয়ে ফেলে তারা। এবার তাদের কাছে জানতে চাওয়া হয় কেন চিকিৎসা বর্জ্যের গাড়ি মাতুয়াইল প্ল্যান্টে না গিয়ে হাজারীবাগে আসলো। কারা যারা কাজ কাম করে হারে গেছে। কার কাজ কাম করেন? কাজ কাম করে তো ঢাকা মেডিকেলে কাজ কাম করে। নাম কি? নাম তো আমার সঠিক জানা নাই। গাড়ি এখানে আসলো কি করে? আসলে তো দেখি গাড়িতে কি আছে। তবে এই কথা বলার ফাঁকেই অন্য আরেকজন গাড়িটি আবারও সরিয়ে ফেলে। আমরা আবারও খুঁজে বের করি চিকিৎসা বর্জ্যবাহী বিপজ্জনক সেই গাড়ি। আমরা যেটি সন্দেহ করেছিলাম মেডিকেল বর্জ্য, নিশ্চিত হই এই গাড়ি দিয়েই প্রতিদিন সিটি কর্পোরেশন থেকে বর্জ্য আনা হয় ঠিকাদার হাবিবের গুদামে। চিকিৎসা বর্জ্যের মতো এমন স্পর্শকাতর এবং বিপজ্জনক বর্জ্যের ভয়াবহ অব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হয় ঢাকা মেডিকেল কলেজের হাসপাতাল কর্তৃপক্ষকে। ডেকে আনা হয় বর্জ্য অপসারণের দায়িত্ব যাদের হাতে সেই ওয়ার্ড মাস্টারদের একজনকে। আপনি কি জানেন যে এই ময়লা কোথায় যায়? আসলে এই যে ক্লিনিক্যাল ওয়েস্টেজ কোথায় যায়? পিছন বাংলাদেশে যে লোক তার সে বলছে যে আমার লোকই নিয়ে যাবে। দক্ষিণ সিটি কর্পোরেশনে বর্জ্যের ঠিকাদার হাবিবের কথার সূত্র ধরে আমরা উত্তর সিটিতে আসি। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল এই এলাকার সবচেয়ে বড় চিকিৎসা প্রতিষ্ঠানগুলোর একটি। হাসপাতালের ভেতর ভিন্ন ভিন্ন ধরনের বর্জ্যের জন্য আলাদা আলাদা বক্সের ব্যবস্থা রয়েছে এখানে। এগুলো এখান থেকে ওই ডাস্টবিন পর্যন্ত কে নিয়ে যায়? ওদের লোক আছে, ওদের লোক এসে নিয়ে যায়, তাই না? প্রিজম এবং সাধারণ বর্জ্য অপসারণকারী আউটসোর্সিং কর্মী দুই পক্ষের জন্যই মোটা টাকা গুনতে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। কিন্তু হাসপাতাল প্রাঙ্গণের মধ্যেই নির্ধারিত ডাস্টবিনে গিয়ে চোখ ছানা ভরা হবে যে কারোরই। সব ধরনের বর্জ্য একসঙ্গে মাখামাখি করে সেগুলোকে আলাদা আলাদা করা হচ্ছে খোলা জায়গায়। যে পদ্ধতিতে মেডিকেল বর্জ্যগুলোর যাচাই বাছাই চলছে তা রীতিমতো গা শিউরে ওঠার মতো ব্যাপার। এই ব্যক্তির নাম সাইদুল ইসলাম। হাসপাতালের নিয়োগ করা আউটসোর্সিং পরিচ্ছন্নতা কর্মীদের প্রধান তিনি। বেতনভুক্ত কর্মচারী হলেও ডাস্টবিনে আসা প্রায় সব বর্জ্যই বিক্রি করেন সাইদুল এবং তার লোকজন। আর যে লতা পাতা কত করে বিক্রি করেন? এটি লোকে যে লতা পাতা দেয় যে পাতলাটা এটি থেকে 55 টাকা কেজি দিয়ে বিক্রি করে দিই। 55 টাকা কেজি? আপনাদের কি পার্টি সেট করা আছে? সেট করা আছে। ওদের বাড়ি কেউ নিতে পারবে না? তবে সোহরাওয়ার্দী হাসপাতালের এই বর্জ্য বাণিজ্যের ভয়াবহ দিক হল এখানে পুরনো কিংবা অব্যবহৃত মালামাল কিনতে পাওয়া যায়, যা আশেপাশের ফার্মেসিগুলোতে নিয়মিতই বিক্রি হয়। তেমন কিছু চিকিৎসা সামগ্রী চাইলে বের করে এনে দেন তারা। এগুলা কিরকম দাম পড়ে? ফার্মেসির মধ্যে 2 টাকা 3 টাকা পিস, 5 টাকা পিস। এগুলা 5 টাকা পিস দেয় না? 5 টাকা পিস। যেগুলো 15 টাকা দাম যেগুলো আছে ওগুলো 5 টাকা 7 টাকা, আর যেগুলো 7 টাকা এগুলো 2 টাকা 3 টাকা এরকম। সোহরাওয়ার্দী হাসপাতালের কর্মচারীরা অপারেশন থিয়েটারে এক রোগীর অস্ত্রোপচারে ব্যবহার হওয়া বিভিন্ন চিকিৎসা সামগ্রী নাকি আবারও অন্য রোগীর উপর ব্যবহার করেন। আবার এটি তো করে ডেটটি করেন, আর অন্য দোকান জায়গায় দেওয়া থাকে ওয়াশ করে গরম পানি দিয়ে ওয়াশ করে করতে আছে। ওটি কারণে
ওয়াশ করে আইরা দেয় যে আবার দেয় কি আরা দেয় কি এবারে কাজ কাম করে ওই হাসপাতালের ভিতরে হাসপাতালের ভিতরে ওই ওয়ার্ড বয়টা করে ওয়ার্ড বয়রা করে। সোহরাওয়ার্দী হাসপাতালের সব ধরনের বর্জ্য ব্যবস্থাপনার এই নাজুক দশা নিয়ে প্রতিষ্ঠানটির পরিচালকের সঙ্গে কথা বলেছি আমরা। তিনি নতুন দায়িত্ব পাওয়ায় এ সম্পর্কে ধারণা রাখেন না জানিয়ে পাশে থাকা উপপরিচালককে দেখিয়ে দিলেন। এটা তদারকি করেন যে আসলে কি হচ্ছে? তদারকি এটা সরাসরি তারা আমাদের যারা ওয়ার্ড বসে তারা এটা তদারকি করে, আমরা এটা সুপারভিশন করি। কারা করে? ওয়ার্ড মাস্টার। কিন্তু হাসপাতালের দায়িত্বে থাকা এই শীর্ষ ব্যক্তিরা যা জানেন তা কতটুকু সত্য সেটি খুঁজে বের করতে আমরা একজন ওয়ার্ড মাস্টারকে ডাকিয়ে আনি সেখানে। তাদের হাতেই থাকে এই বর্জ্য ব্যবস্থাপনার মূল দায়িত্ব। এই ওয়ার্ড মাস্টার শুরুতে অনেক আত্মবিশ্বাসী থাকলেও আমাদের তথ্য শুনে ঘাবড়ে যান। আপনাদের এখান থেকে কোনো ওয়েস্ট প্রিজমে যায় না, ঠিক না? সবগুলো বিক্রি হয়। আমার জানার মতো প্রিজমে যায়। আপনার জানার মতো প্রিজমে যায়? আপনি কি কখনো ডাস্টবিনে গিয়েছেন? হ্যাঁ গেছি, একাধিকবার গেছি। সবগুলো আলাদা করে ফেলা হয় এবং সবগুলো ওটা হচ্ছে যে এখান থেকে কিনে নেয় একটা নির্দিষ্ট দামে। এটা তো আমাদের এই জুরিডিকশনের বাইরে জায়গা। এটা তো এখন পর্যন্ত যতটুকু বুঝি যে আপনাদেরই আপনাদের জন্যই করা হয়েছে। না ডাস্টবিন না আমাদের কাস্টডিতে, আমাদের কাস্টডিতে। আচ্ছা, তাহলে আপনাদের কাস্টডিতেই, আপনাদের জুরিসডিকশনের ভেতরেই হচ্ছে। স্যার, আমি আপনাকে কনফার্ম এটা মনিটর করতে হবে। সোহরাওয়ার্দী হাসপাতালে সব ধরনের বর্জ্য একই সাথে যেভাবে মিশ্রিত হয় এবং পরে আলাদা করে তা ডাম্পিং কিংবা বিক্রি করা হয়, সেটির বিপদ সম্পর্কে আমরা জানতে চাই ডাক্তার মোহাম্মদ আলী সবুরের কাছে। দীর্ঘ সময় জুড়ে তিনি দেশে এবং বিদেশে জনস্বাস্থ্য এবং রোগ সুরক্ষা ও নিয়ন্ত্রণ নিয়ে কাজ করেছেন। কোল্ড ড্রিঙ্কসের ক্যানের সাথে আপনার ব্যান্ডেজ লেগে গেছে, মানে কন্টামিনেটেড ব্লাডের ব্যান্ডেজ লেগে গেছে, তাহলে তো ক্যানটা তো আর আপনার সাধারণ বর্জ্য থাকলো না, ওটা ইনফেক্টেড বর্জ্যতে পরিণত হয়। তার মানে 85% 15%-এর সাথে মিশে 100 হয়ে গেল। তখন তারা 100টাকে ম্যানেজ করার চেষ্টা করে, যেটা ম্যানেজ করাটা ইম্পসিবল। উত্তর সিটির প্রায় সবগুলো সরকারি বেসরকারি হাসপাতালের বর্জ্য একই প্রক্রিয়ায় বাণিজ্যের অংশ হয়ে উঠেছে। ধানমন্ডির ছোট বড় অনেক হাসপাতাল ক্লিনিকের বর্জ্য রায়ের বাজারের যে গলিতে যায় সেটির নাম হয়ে উঠেছে ক্যান্সার গলি। পুরো গলি জুড়ে অসংখ্য ভাঙ্গারের দোকান এবং গুদাম পুরো এলাকাটিকে বিষাক্ত করে তুলেছে। অনেক হাসপাতালের স্যালাইন, সিরিঞ্জ, প্যাথোলজি সরঞ্জাম থেকে শুরু করে অপারেশন থিয়েটারের গুরুতর বিপজ্জনক সব বর্জ্য নির্বিচারে চলে আসছে এখানে। সেগুলো নির্বিকারে নাড়াচাড়া করছেন বিভিন্ন বয়সী নারী পুরুষ। এগুলো সব দেখতে দেখে কি রক্ত নেডি। মনসুরাবাদ হাউজিং এ খালের পাশে এই ভাঙ্গারের গুদামে থাকা বিপুল পরিমাণ চিকিৎসা বর্জ্যের উৎস জানতে একটি বেসরকারি হাসপাতালের নাম চলে আসে। এইগুলো সব কিডনি রোগের ডায়ালিসিসের যন্ত্র, এই সবগুলো ডায়ালিসিসের যন্ত্র দেখেন। আবার শহরের বিভিন্ন স্থানে থাকা স্থানীয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রগুলোতে বাসাবাড়ি কিংবা অন্য যে কোনো উৎসের বর্জ্যের পাশাপাশি আসছে বিপজ্জনক চিকিৎসা বর্জ্য। রক্তমুক্ত ওগুলাকে প্যাকেট করে দেয়, রক্তমুক্ত প্যাকেট করে দেয়, ওগুলো আলাদা প্যাকেট করে দেয়। ঢাকা দক্ষিণের প্রায় 100% হাসপাতাল ক্লিনিক এবং উত্তরের প্রায় 90% চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনা চুক্তি রয়েছে প্রিজমের। কিন্তু দুই সিটি থেকে প্রতিদিন যে পরিমাণ চিকিৎসা বর্জ্য উৎপাদিত হচ্ছে তার কতটুকু প্রিজম স্বাস্থ্যসম্মত ব্যবস্থাপনা করতে পারছে সেই প্রশ্ন করা হয় সংস্থাটির প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালকের কাছে। পুরোটা নিয়ে যায় এবং যেগুলো কটন গাছগুলো ওগুলো ফেলে যায়, ওগুলো আমরা কালেক্ট করি। আমরা যদি ঢাকা মেডিকেল 100% হয়েছে তো আমার 2 গাড়ি লাগবে প্রতিদিন, 2টা কাভার্ড ভ্যান লাগবে আমার প্রতিদিন কালেক্ট করার জন্য। আপনি কিন্তু আবার পাচ্ছি কতটুকু পাচ্ছি, হার্ডলি হয়তো কত 50-60 কেজি 100 কেজির আমরা পাই। চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে এমন তথ্য রাজধানী জুড়ে সাধারণ কিংবা জটিল কিংবা মারাত্মক সব ধরনের রোগের জীবাণুবাহী চিকিৎসা বর্জ্যের ভয়াবহতা সম্পর্কে গুরুতর ধারণা দেয়। বলে না যে আমরা একটা অ্যাটম বোমের উপর বসে আছি, তো ওরকম একটা সংক্রমণের বোমের উপর আমরা বসে আছি। এই যে এতগুলা হসপিটাল, এতগুলা ওয়েস্ট এবং তার যে অবস্থা, তারা কালেকটিভলি একটা বোম তৈরি করছে যার উপর আমরা বসে আছি। আমরা মনে করছি যে আমার কিছু হবে না, কিন্তু যার হচ্ছে সে কিন্তু বুঝতেছে তার হয়ে যাচ্ছে। রোগ জীবাণুর জন্য একটা ফ্যাক্টরি তৈরি করতেছে। এই জীবাণুটা তো সয়েলে যাচ্ছে, এই জীবাণুটা তো পানিতে যাচ্ছে, এই জীবাণুটা খোলা আকাশে বৃষ্টি পড়লে যতদূর পানি যাবে ততদূর যাবে, মানে বিয়ন্ড দ্য কন্ট্রোলে চলে যাচ্ছে। আসলে এটা একটা হরিবল সিচুয়েশন।
চিকিৎসা বর্জ্য যেভাবে অবাধে ছড়িয়ে পড়ছে, যেভাবে পরিবেশ দূষণ করছে, তার দায় সিটি কর্পোরেশন থেকে শুরু করে পরিবেশ কিংবা স্বাস্থ্য অধিদপ্তর সবার। কিন্তু দপ্তরে দপ্তরে গিয়ে কৈফিয়ত চাওয়া এই প্রতিবেদনের উদ্দেশ্য নয়, বরং অবস্থা কতটা গুরুতর হয়ে পড়েছে, শত শত যেসব মানুষ মেডিকেল বর্জ্য সংশ্লিষ্ট নানান কাজে প্রতিদিন যুক্ত হচ্ছেন, তারা ছাড়াও নিরপরাধ নগরবাসী কতটা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছেন সেটি তুলে ধরতে চেয়েছি আমরা। রোগ সংক্রমণের এই যে সার্বজনীন ঝুঁকি তৈরি হয়েছে, তা থেকে এই নগরের কেউই যে মুক্ত নন সেটি নিশ্চয়ই ভেবে দেখবেন সংশ্লিষ্ট সব দপ্তরের কর্তা ব্যক্তিরা।